নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো আজ তোমাদের নিয়ে আমি ঘুরতে বেরোবো। কোথায় যাচ্ছি? বীরভূম। এক নাম, এক মাটি, এক মায়া। এই জেলার বুকে এক অজানা সৌন্দর্যের শহর আছে, দুবরাজপুর। যে শহরটা ইতিহাসে গাঁথা, অথচ আজও অনেকে চেনে না তার গভীরতা কী। চলো আজ তোমাদের নিয়ে আমরা পা ফেলি সেই পথে, যেখানে পাথর বলে গল্প, গাছের ছায়ায় বাজে প্রাচীন রাজ্যের স্মৃতি, আর প্রতিটি দিকেই লুকিয়ে আছে এক অজানা ইতিহাসের নিঃশ্বাস। প্রাচীনকালে এই দুবরাজপুর ছিল মালভূম রাজ্যের অন্তর্গত, যার রাজধানী ছিল আজকের বিষ্ণুপুর। মল্ল রাজারা শুধু যোদ্ধা ছিলেন না, ছিলেন শিল্পী, স্থপতি, সঙ্গীতপ্রেমী। তাদের রাজত্বে গড়ে উঠেছিল মন্দির, প্রাচীর, শৈব ও বৈষ্ণব ধর্মের মেলবন্ধন। দুবরাজপুর ছিল সেই সংস্কৃতির এক নীরব উপকূল, যেখানে রাজনীতি থেমে গিয়েছিল, কিন্তু ঐতিহ্য বেঁচেছিল নিঃশব্দে। প্রথমেই দেখা যাক এই শহরের আত্মা, মামা ভাগ্নে পাহাড়। প্রকৃতির হাতে তৈরি বিশাল পাথরের স্তূপ, যেন কোনো পৌরাণিক যোদ্ধার শক্তি জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। স্থানীয় কিংবদন্তি বলে এই পাথরগুলো নাকি এক রাক্ষস ভাই বা মামা ও ভাগ্নের দেহাবশেষ, যাদের কাহিনী মিলিয়ে গেছে কালের গর্ভে। পাহাড়ের গা ঘেঁষে যখন সূর্যের আলো পড়ে, মনে হয় সময় যেন থেমে গেছে। দুবরাজপুর রেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রিক্সা বা অটো করে সহজেই পৌঁছে যাওয়া যায়। পথের দুপাশে দেখা মিলবে মাটি, গাছের ছায়া, রাস্তার যে কোনো পুরনো চলচ্চিত্রের দৃশ্য। এরপর আসবো আমরা গড় জঙ্গল। দুবরাজপুরের ইতিহাস যেমন প্রাচীন, গড় জঙ্গলও তেমনি প্রাচীন ও রহস্যময় বনাঞ্চল। কথিত আছে একসময় স্থানীয় রাজারা গোপন দুর্গ স্থাপন করেছিলেন এখানে। রাজঘোষ ও দেবমূর্তি রক্ষা করা হতো। বনের নিস্তব্ধতা আজও সেই কাহিনী ছায়া বয়ে বেড়ায়। এখনও কথিত আছে দুর্গাপুজোর অষ্টমীর দিন এইখানে কামানের আওয়াজ শোনা যায়। দুবরাজপুর থেকে গড় জঙ্গল খুব কাছেই। স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা পথ দেখিয়ে দেবে, কারণ গাছের পাতার ভেতর দিয়ে ঢুকে পড়লেই বোঝা যায় তুমি পৌঁছে গেছো ইতিহাসের দরজায়। যদি তুমি শান্তি খুঁজতে চাও, তাহলে শান্তি খুঁজতে এলে একবার যেতেই হবে মিহির আশ্রমে। এখানে আশ্রমের বায়ুতে ভেসে থাকে ধ্যান, জপ আর প্রার্থনার গন্ধ। শোনা যায় ঋষি মিহিরচন্দ্র এখানে তপস্যা করেছিলেন বহু বছর ধরে, আর তার আশীর্বাদেই এই স্থান আজও আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। দুবরাজপুর শহর থেকে গড় জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই একটি ছোট্ট রাস্তা বাঁ দিকে গেছে, সেখানে মিহির আশ্রম। পথের পাশে দেখা মিলবে ধান ক্ষেত, মাটির ঘর আর গ্রামের মানুষদের আন্তরিক হাসি। দুবরাজপুর শহরের আধ্যাত্মিক মণিমুক্ত হলো রাধা দামোদর মন্দির। 18 শতকে স্থানীয় জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দিরে প্রতি বছর দোল ও রাস উৎসবে হাজার মানুষ ভিড় করে। মন্দিরের চারপাশে মেলা বসে, বিকেলে বাজে ঘণ্টা আর শঙ্খের ধ্বনি। অবশেষে আসি লোবা কালী মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, দুবরাজপুরের আত্মার রক্ষক। কথিত আছে জেলেদের জালে এই মায়ের মূর্তি উঠে এসেছিল। প্রতি বছর কালী পূজার রাতে এখানে এমন এক পরিবেশ তৈরি হয়, যেখানে ভক্তি আর রহস্য একাকার হয়ে যায়। ঢাকের শব্দে মনে হয় মা যেন নিজেই নেমে এসেছেন রাস্তায়। দুবরাজপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে রাস্তায় মিনিট 20 মোটরসাইকেল পথ। লাল মাটির গলি পেরিয়ে, পুকুর পেরিয়ে গেলেই তুমি দেখতে পাবে ধূপ ও ধোঁয়ায় মোড়া মন্দির চূড়ো। এক অপার্থিব শান্তি বিরাজ করে এই জায়গাটায়। এরপর আসি আমরা বক্রেশ্বর। দুবরাজপুর থেকে মাত্র 10 থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত বক্রেশ্বরের উষ্ণ ঝর্ণা বা উষ্ণ প্রসরণ। এই স্থানটির নাম এসেছে অষ্টবক্র মুনির নাম থেকে। কথিত আছে তিনি এই জায়গায় সিদ্ধি লাভ করেছিলেন। কি অষ্টবক্র মুনি? এই অষ্টবক্র মুনির সম্বন্ধে যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও। অষ্টবক্র মুনিকে নিয়েও আমি তোমাদের কাছে এরকমই একটি ভিডিও নিয়ে আসবো। এখানে বাবা শিবের মন্দির আছে, খুবই জাগ্রত। শিবরাত্রির দিনে এখানে ভক্তদের ঢল দেখার মতো থাকে। আর শ্রাবণ মাস দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে। কিলোমিটারের পর কিলোমিটার লম্বা থাকে সেই লাইন। এবং এই মন্দিরের পাশেই আছে কিন্তু আদিগঙ্গা। হ্যাঁ, আদিগঙ্গা। তাহলে বন্ধুরা, দুবরাজপুর শুধু একটি স্থান নয়, একটি টাইম ট্রাভেল, যাকে বলে বাংলায় সময় ভ্রমণ। এখানে ইতিহাস নিঃশব্দে বেঁচে থাকে। প্রকৃতি তার ছন্দে বলে যায়, আমি আছি, যুগ যুগ ধরে আছি। তুমি যদি সত্যিই বাংলার মাটিকে অনুভব করতে চাও, তবে একবার দুবরাজপুর এসো। এখানে মাটির রং, গানের সুর আর পাথরের গল্প সব মিলে গড়ে তোলে এমন এক সিনেমা, যেখানে তুমি নিজেই হয়ে যাবে নায়ক নিজের মাটির গল্পের।